এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের সামনে। যে ঘটনার কারণে রয়েছে সেটি হচ্ছে হাতিরঝিল থানায়, রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশি হেফাজতে চুরির মামলার আসামি রুম্মান তিনি নিহত হয়েছেন আত্মহত্যা করে, এটি পুলিশ দাবি করছেন এবং পুলিশ বলছে এই ঘটনার প্রমাণ হিসেবে তাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। অপর পক্ষে তাদের স্বজনরা কিন্তু দাবি করছে, অর্থাৎ নিহত রুম্মানের স্বজনরা দাবি করছে যে পুলিশ হেফাজতে পরিকল্পিতভাবে রুম্মানকে খুন করা হয়েছে এবং লাশ হস্তান্তরের যে বিষয়টি মর্গে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা এখানে আসার পরে সেটা দেখতে পেয়েছি এবং আমরা কথা বলে জানতে পেরেছি লাশের ময়নাতদন্ত ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, কিন্তু লাশ কোন থানাধীন বা লাশের পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে সেটি নিয়ে বেশ কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে। তো আমরা এই মুহূর্তে যদি যিনি নিহত তার স্বজনদের সাথে একটু কথা বলতে চাই, তাদের মুখ থেকে আসলে শুনতে চাই যে তারা কি অভিযোগ করতে চাচ্ছেন। প্রথমে আপনার নামটি বলবেন এবং আপনার পরিচয়টি বলবেন। জি, আমার নাম মাহবুব। জি, আপনার পরিচয়? আমার পরিচয় লেগে আমি এই যে যার বোনের স্বামী মারা গেছে, সে আমার ছোট ভাই, 8-10 বছর ধরে তার সাথে আমার পরিচিত। আর আপনার অভিযোগটি যদি একটু সুনির্দিষ্ট করে বলেন। এখানে আপনার সকাল 10টা বাজে আসামিকে আসামি কইরা নিয়ে গেছে। যে কোম্পানিতে চাকরি করতো ওই কোম্পানির সুপারভাইজার, সে সহ আয়সা বাসার থেকে নিয়ে গেছে, বলছে যে ওই জায়গা নাকি কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে। তো তার আত্মীয় স্বজন যারা আছে বাসার থেকে সারছে, যেহেতু কোম্পানির লোক আসছে, যাক সমস্যা কি, কোনো সমস্যা নাই। তো সারছে দেওয়ার পরে ফোন দিছে যে কই, বলতেছে এরকম এরকম টাকা চুরি করছে, যে থানার মাধ্যমে আমরা এটা যোগাযোগ করবো। তো ওই জায়গার থেকে তারা নিয়ে গেছে, তখন হাতিরঝিল থানায় নিয়ে গেছে। আর নিয়ে গেছে কিন্তু ধরেন আমরা বাসা পূর্ব রামপুরা, তখন আমাদের রামপুরা থানার এরিয়ার ভিতরে পড়ে, কিন্তু নিয়ে গেছে আপনার ওই থানার এরিয়ার ভিতরে। তো অনর্থক শুধু নিয়ে গেছে, আর সাথে তার কোনো কিছুই ছিল না। ব্যাগ তো দূরের কথা, কোন মানি ব্যাগটাও আমাদের বাসায় ছিল। আমি যদি জিজ্ঞাসা করি আপনারা মানে সে যে মারা গেছেন এটি কখন জানতে পেরেছেন? এটি কোনো থানার থেকে আমরা জানতে পারি নাই। আমাদের যখন কোর্টে যাইতে বলছে না, কোর্টে যখন গেছি আমরা, কোর্ট থেকে বলতেছে সেই সকালবেলা নাকি থানার থেকে যে মারা গেছে এরকম একটা রেফারেন্স পাঠাইছে তারা কোর্টে। এটা কি কোর্ট বলেছে? কোর্ট বলেছে। আর কোর্ট থেকে যখন আমরা আসছি বিকাল 5টা পার হয়ে যায়, তারপর আমরা জানতে পারি না যে সে মারা গেছে। থানার থেকে কেউ আমাদের কোনো কিছুই বলে নাই। থানার থেকে একটা কথাই বলতেছে যে কোর্টে নিছে, কোর্টের থেকে আসবে। আমরা তার অপেক্ষায় থানার সামনে স্ট্রং দাঁড়া রয়েছি। তখন বিকাল 2টার থেকে 5টা পর্যন্ত দাঁড়া রয়েছি। তখন যখন যে আমাদের আপা, সেও আর কি কোর্টে গেছিল, আর আমার যে ছোট ভাই আছে মোশারফ, সেও গেছিল কোর্টে। কোর্ট থেকে আসার পরে তখন আমরা এই জায়গা, তারা ছিল গাড়িতে। আচ্ছা, আমরা যেমনটি এতক্ষণ শুনছিলাম, অর্থাৎ নিহতের যিনি স্বজন আছেন তিনি কিন্তু দাবি করলেন, অর্থাৎ রুম্মান যে মারা গেছে সেটিও কিন্তু তাদেরকে থানা থেকে স্পষ্টত বলা হয়নি। তার অভিযোগ অনুযায়ী থানা থেকে তাকে বা তাদেরকে জানানো হয়েছে যে তাকে কোর্টে চালান করে দেয়া হয়েছে। পরবর্তীতে তারা কোর্টে যেয়ে যখন অনুসন্ধান করলেন, তারপর তারা জানতে পারলেন যে আসলে রুম্মান যিনি তিনি মারা গেছেন। এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন রুম্মানের স্ত্রী, একটু তার সাথে কথা বলতে চাই। তিনি কতদূর জানেন বা তার অভিযোগটি আমরা একটু সুনির্দিষ্টভাবে তার মুখ থেকে শুনতে চাই। আমার অভিযোগ, কালকে ও আসছিল বাসায়, পুলিশ ওরে নিয়ে আসছিল, সাথে 2জন লোক আইসা বলতেছে এমন আমার অফিসে কাজ আছে, ওরা অফিস থেকে নিয়ে গেছে, ভালো মানুষ। আমরা কিছু বলি নাই, গেছি। তারপরে আমরা ওদের অফিসে গেছিলাম, অফিসে যাওয়ার পরে বলতে যে অফিস থেকে এত টাকা হারাইছে, আপনার কাছে 5 লাখ। কত টাকা বলেছে? 53 লাখ। কেউ বলে 53 লাখ, কেউ বলে 55 লাখ, কেউ বলে 50 লাখ। বলছে 5 লাখ টাকা দিলে ওরে আমরা ছাড়াইয়া দিব। তো আমরা বলছি আমরা এত টাকা দিতে পারবো না, আমাদের টাকা নাই। পুলিশ কি আপনাদের কাছে 5 লাখ টাকা দাবি করেছে বলে আপনি অভিযোগ করছেন? না, পুলিশ দাবি করে নাই, অফিসের লোক দাবি করছে। তারা আমরা বলছি এত টাকা না, কিন্তু তারা আমাদেরকে বলে না যে 1 সপ্তাহ সময় দিন, ও 1 দিন সময় দেয়, কোনো সময় দেয় নাই। তার সাথে আমার 1 সেকেন্ড কথা বলতে দেয় না। আমি তার সাথে কথা বলতে গেছি, পুলিশ আমার লাথি দিয়ে পাড়াইয়া দিছে। কিন্তু আমরা বাসায় এসে পড়ছি, পর সকাল 9টা বাজে আমরা করে গেছি, আমার আম্মুরে থানায় পাঠাইছি নাস্তা নিয়ে। কিন্তু তারা আমার আম্মুর হাত থেকে নাস্তা নিছে, তবুও বলে নাই যে সে আর পৃথিবীতে নাই। তার মানে যখন আপনারা নাস্তা কিনে দিয়েছেন তখন রুম্মান মারা গেছে? হ্যাঁ, ওনার নাম হচ্ছে অফিস সুমন। রুমন নামটা আমরা বাসায় জানি, অফিসের নাম সুমন।
সুমন নামে সবাই চিনি, তবুও তারা বলে না যে সুমন এই পৃথিবীতে আর নাই বা আত্মহত্যা করছে, কিছু বলে না। আমরা যেমনটি শুনছিলাম, নিহত রুম্মান যিনি, তার প্রকৃত নাম আসলে সুমন সুমন শেখ, এবং তার স্ত্রী যেমনটি অভিযোগ করলেন সেটি হচ্ছে সুমনের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও পুলিশ যখন জানতে পেরেছে যে সুমন মারা গেছে, তখনও কিন্তু তার পরিবারের মানুষকে জানানো হয়নি যে আসলে তিনি মারা গেছেন, এবং তারপরে তার জন্য নাস্তার ব্যবস্থা করা হয়। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, নাস্তা কি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে আসা হয় নাস্তার ব্যবস্থা করার জন্য, নাকি আপনারা পুলিশের কাছে থেকে গেছি? আমাদেরকে কেউ ফোন দিয়ে বলেন, আমরা নিজের থেকে সকালবেলা গেছি নাস্তা দিয়ে আমার আম্মু নিচে নাস্তা হাত থেকে নিয়ে বলছি কি 12:30 বাজে ওনারে কোর্টে চালান করবে। এটা কে বলেছে? থানার লোকে বলছে, কিন্তু ও তো নাই এই পৃথিবী, তোর চালান করবে কি করে? আমরা তো কোর্টে ঘুরতে আসি। 3টা বাজে এখান থেকে খবর গেছে, উকিলে বলছে আমার ভয়তে ভাইয়া বলে না আমি যদি কিছু একটা কইরা বসি, ছবি পাঠাইছি উনি নাই। তারপরে আমার বলে না, যখন আমি থানার সামনে আসি তখন বলছে তোমার হাজবেন্ড আর নাই, কারণ ওখানে বললে আমি যদি কিছু একটা কইরা বসি, সেই জন্য সে ভয়তে বলে নাই। তোরা বললো না, ওনারা নাস্তা নিয়েও বলতেছে ওনারা 12:30 বাজে কোর্টে চালান করবে। আবার আমার অফিসের লোকে ফোন দিয়ে বলছে 5 লাখ টাকা দাও, 5 লাখ টাকা না দিলে পুলিশ দিব না, তোমার জামাইরে মুক্তি দিব না। আচ্ছা, আপনি অভিযোগ করছেন নিহত সুমন যেখানে কাজ করতো সেই অফিসের লোক আপনার কাছে টাকা চেয়েছে, টাকা দাবি করছে, কিন্তু কেন, আসলে কি কারণে টাকা দাবি করবেন, এবং তার সাথে এর আগে কোনো শত্রুতা ছিল কিনা অফিসের লোকের? না না, কোনো শত্রুতা কিছুই ছিল না ওর সাথে, অবশ্যই কোনো কিছুই ছিল না। ভালো মানুষ বাসার থেকে নিছে, আমি আমার স্বামীকে যেভাবে নিছে আমি সেভাবে চাই, টাকা দিব ওদেরকে, কিন্তু আমার স্বামী চাই, জীবিত চাই। তো তারা কেন, ওরা মায়েরও সকালবেলা কেন বলে না যে ও নাই? 12:30 বাজে আমার বলতেছে ওনারা কোর্টে তুলবে, 3টার ভিতরে হইলেও তুলবে, কিন্তু আমরা 3টা বাজে উনি তো নাই এই দুনিয়াতে, রাত 3:30 বাজে সে আবার সকাল 12টা বাজে কিভাবে তারা কোর্টে তুলবে? দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি আরেকটু বাকি যে খবরগুলো ঘটেছে সেটি জানবো। এখানে উপস্থিত রয়েছেন জাতীয় দৈনিক আজকের দর্পণের রিপোর্টার সাহেব মাহমুদ, তিনি এখানে ছিলেন। তার কাছ থেকে একটু শুনবো তিনি কি জানতে পেরেছেন স্বজনদের কাছ থেকে, এবং আসলে বিষয়টাকে তিনি কেমন ভাবে দেখছেন। সাহেবের কাছে যাবো। সাহেব, আমি কিন্তু খবর পাওয়া মাত্রই কিন্তু এখানে চলে আসি। আসার পর কিন্তু এখানে আমি তাদের স্বজন, তার বোন জামাই মানে তার ভাই এবং তার আরও কিছু স্বজনদের সাথে কথা বলি। তারা আমাকে কিছু কথাগুলো আমাকে যখন বলেছে, আসলে আমি শুনে কিন্তু হতবাক হয়ে গেছি। তা হলো, একটা কথা বলেছিল যে গতকাল রাত 3:30টায় কিন্তু রোমান মারা গিয়েছে, এমনটাই সিসি ক্যামেরা ফুটেজে তাদের দেখানো হয়েছে বলে। কিন্তু সকালে কিন্তু, এটা তো আজকে বিকালে জানছে, কিন্তু সকালে কিন্তু তারা কিন্তু যখন হাতিরঝিল থানায় যায় তার নাস্তার ব্যবস্থা করার জন্য, তখন কিন্তু পুলিশ কর্মকর্তারা তাদের কাছ থেকে 100 টাকা নেয় নাস্তা করানোর জন্য। তার মানে মৃত ব্যক্তিকে নাস্তা করানোর জন্য টাকা নেওয়া, ব্যক্তিকে নাস্তা করার লক্ষ্যে কিন্তু 100 টাকা নেওয়া হয়, এমনটাই কিন্তু তার স্বজনরা আমাদের বলেছিল। আরেকটা বিষয় হলো, তাদের আরেকটা ইম্পর্টেন্ট মানে ক্লু আমাকে দিয়েছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তা হলো, তারা বলেছিল যখন তাকে বাসা থেকে, অফিস থেকে বাসায় নিয়ে যাওয়া হয় যে সে 55 লাখ 53 লাখ টাকা এরকম চুরি করছে। পরবর্তীকালে বলা হয়েছে তার কাছে 3.5 লক্ষ টাকা পাওয়া গেছে, এমনটা কিন্তু পুলিশ কর্মকর্তারা জানিয়েছিল তাদের স্বজনদের। কিন্তু তাকে যখন বাসা থেকে আনা হয়েছে তার হাতে কোনো ব্যাগ ছিল না। তো তার স্বজনরা আমাকে একটা বিষয় নিশ্চিত করেছে যে বাড়ির আশপাশে কিন্তু অনেক ফ্ল্যাট বাসা যেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, আপনারা যদি চান তাহলে সেটা কিন্তু খেয়াল করতে পারেন। সাহেব, আপনাকে একটু থামাবো। সিসি ক্যামেরার ফুটেজ, এই প্রসঙ্গে আমার আরেকটি কথা মনে পড়লো। পাশে রয়েছে যমুনা টেলিভিশনের সহকর্মী, ওনার সাথে আমি একটু কথা বলতে চাই। ভাই, একটু আপনার কাছে যদি জানতে চাই, আপনি দীর্ঘক্ষণ ধরে এখানে রয়েছেন, এবং আমরা যখন হাতিরঝিল থানাতে গেলাম, থানার যিনি ডিসি ছিলেন তিনি কিন্তু আমাদেরকে একরকম নিশ্চিত করলেন যে এটি আসলে আত্মহত্যা। এডিসি ছিলেন উনি, এডিসি ছিলেন, তিনি নিশ্চিত করলেন যে এটি আত্মহত্যা। এ বিষয়ে আপনি কতখানি জানতে পেরেছেন, এবং গণমাধ্যম কর্মীদের ইনক্লুডিং উইথ মি, তিনি কিন্তু সেই সিসিটিভি ফুটেজটা দেখলেন, এটি একটু যদি আপনি শেয়ার করেন। আচ্ছা, এখনো পর্যন্ত যেমন আমরা মর্গে যে ময়নাতদন্ত হয়েছে 6:15 নাগাদও আমরা দেখেছি যে মর্গের যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত আনঅফিশিয়ালি আমরা জানতে পেরেছি যে আত্মহত্যার আলামত তারা পেয়েছেন। কিন্তু যে প্রশ্নগুলো উঠেছে, অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে এবং আত্মহত্যার আলামত পাওয়া গিয়েছে, কিন্তু যারা ফুটেজটা দেখেছেন তারা কিন্তু সেই ফুটেজে আত্মহত্যার যে আগে পরের যে বিষয়গুলো, অর্থাৎ আত্মহত্যা হওয়ার জন্য যে ছবিটা যেরকম হতে হবে তেমনটা কিন্তু তারা দেখেননি। এবং তারা এমনটাও দেখেননি যে আত্মহত্যা হওয়ার জন্য যেটি বলা হচ্ছে যে তিনি তার প্যান্ট খুলে তিনি সেখানে ঝুলিয়েছেন, যেখানে ঝুলাবেন এমন ঝুলানোর কোনো জায়গা তিনি দেখতে পাননি, এবং সেই অবস্থাটাও তারা কিন্তু দেখতে পারেননি। অর্থাৎ তাদেরকে যেই কারণে দেখানো হয়েছে সেই কারণটা সফল হয়নি, মানে তারা আসলে কনভিন্স হতে পারেননি যে এটা আত্মহত্যা।
পোস্টমর্টেম রিপোর্টে আসলে সবশেষ যে অবস্থা থাকে সেই অবস্থায় কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে আসে, কিন্তু তার আগের অর্থাৎ যেই সময় থেকে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয়েছে তার আগের 10 মিনিট, সেই 10 মিনিটের ফুটেজ কিন্তু তারা এখন পর্যন্ত দেখেননি। তাছাড়া আপনি নিজেও দেখছেন যে পরবর্তীতে যে কমিউনিকেশনগুলো করা হয়েছে পুলিশের তরফ থেকে, বিশেষ করে তারা এই নাস্তার কথাটা আপনি যেটা বলছিলেন যে তারা কনস্টেবলকে তারা টাকা পর্যন্ত দিয়েছেন নাস্তা করানোর জন্য, তখনও কিন্তু তারা কিন্তু সত্যটা গোপন করেছেন, তারা দুপুর পর্যন্ত সত্যটা গোপন করেছেন। আরেকটা জিনিস ভাই, আমি এখানে এসে যতটুকু দেখতে পেলাম লাশ হস্তান্তরের বিষয় নিয়েও কিন্তু একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এবং এখানে কর্তব্যরত কোনো পুলিশের লোক তিনি কিন্তু বলছিলেন যে একবার তিনি বলছিলেন তিনি হাতিরঝিল থানার নন, আবার বলছিলেন হাতিরঝিল থানার। আপনার কি মনে হচ্ছে বা আপনি কতটুকু মানে আপনি কি ভাবছেন আসলে? আচ্ছা, আমি আসলে আমি যখন এখানে আসি তখন প্রথমেই এখানে তখন ওনারা আসেননি, ওনার যিনি এই যে ওনার ভাই অর্থাৎ যিনি মারা গেছেন তার শ্যালক উনি এখানে ছিলেন। তাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম যে হাতিরঝিল থানা থেকে কে এসছেন। তারা কিন্তু আমাকে বলছিলেন যে ভিতরে একজন আছেন কুদ্দুস সাহেব নামে। সো আমার কিছুক্ষণ পরেই এরকম তার সঙ্গে আমার দেখা হয়, আমি তার নেম প্লেটে দেখতে পাই। আমি তাকে জিজ্ঞেস করি আপনি হাতিরঝিল থানা থেকে এসেছেন কিনা, উনি কিন্তু আমার কাছে অস্বীকার করেন। পরবর্তীতে আবার যখন ওনারা ফোন নাম্বার দেখান এবং ওনাকে আবার সামনে পাই, তখন ওনাকে যখন জিজ্ঞেস করি তখন উনি বলেছেন যে হ্যাঁ তিনি হাতিরঝিল থানা থেকে এসেছেন, অর্থাৎ এখানেও তিনি সত্যটা গোপন করেছেন। লাশ বুঝিয়ে দেওয়া অর্থাৎ প্রথমেই কিন্তু এই মর্গে ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহ নিয়ে যাওয়ার কথা থানায়, কিন্তু তারা হঠাৎ করে সিদ্ধান্ত বদল করে ওনাদেরকে জানানো হয়, স্বজনদেরকে জানানো হয় তারা যাতে মেডিকেলে চলে আসেন, মর্গের সামনে চলে আসেন, এখান থেকে তাদের লাশ হস্তান্তর করা হবে। প্রায় 2 ঘন্টার মতো হতে চললো, তারা কিন্তু চলে এসেছেন। এখনো পর্যন্ত লাশ হস্তান্তরের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তবে মাঝখানে কিন্তু একজন এসেছিলেন এবং তিনি বলছিলেন যে আসলে লাশকে বুঝে নিবে, এরকম আরেকটা বিষয় কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং তিনি বলছিলেন যে তিনি কোনো ইন্টেলিজেন্সের লোক এরকম তিনি দাবি করছিলেন, এবং তিনি তার আইডি কার্ডও দেখিয়েছেন। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একজন সদস্য হিসেবে তিনি নিজেকে পরিচয় দিচ্ছিলেন, এবং তিনিও কিন্তু তাদেরকে জিজ্ঞেস করছিলেন লাশকে বুঝে নিবে। তারপর যখন আমরা তাকে সরাসরি, আপনিও ছিলেন তখন, আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম, তখন আমরা এখানটাতে গেলাম এবং তার সঙ্গে তিনি যখন চেষ্টা করতে গেলেন কথা বলার, আমরা অবশ্য দেখিনি, তিনি অবশ্য খুব একটা চেষ্টা করেছেন। তিনি এখান থেকে কিন্তু আবার বেরিয়ে হেঁটে চলে গেলেন, আমরা এখনো পর্যন্ত তাকে দেখতে পাইনি। সব মিলিয়ে বলা যায় যে ধোঁয়াশাটা তৈরি হয়েছিল ওটা এখন সংকটে পরিণত হয়েছে। অর্থাৎ ওনাদের তরফ থেকে ওনাদের ক্ষোভের জায়গা থেকে তারা বলছেন যে তারা মরদেহ বুঝে নেবেন না, হ্যাঁ, অর্থাৎ তারা এর বিচার চান, এই জায়গা থেকে তারা বলছেন। কিন্তু এটা তো আসলে কোনো সমাধান নয়। মরদেহ অবশ্যই একটি পরবর্তী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। সেই প্রক্রিয়াটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একদম থমথমে এক পরিস্থিতি। এতক্ষণ সাব ইন্সপেক্টর কুদ্দুস তিনি নিজেও গেট পর্যন্ত আসছিলেন, এখন তিনিও আসছেন না। আমি আবারও কিছুক্ষণ আগে কথা বললাম, নিশ্চিত হলাম যে 6:15টার সময় যে ময়নাতদন্ত শেষ হয়েছে, এবং এরপর কিন্তু আর কোনো আনুষ্ঠানিকতার বাকি নেই, অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্টও প্রস্তুত হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন পুলিশ বুঝে নেবে, এটার জন্যই অপেক্ষা। ধন্যবাদ দর্শক, এতক্ষণ ছিলাম যমুনা নিউজের আমাদের সহকর্মীর সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন বা তিনি যেমনটি বলছিলেন, ময়না তদন্তের পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে আসলে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল, এবং আমার সব থেকে যে বিষয়টি এখানে আমি বলতে চাই, ধোঁয়াশাটা কিন্তু এখন একটি সংকটে পরিণত হচ্ছে। অর্থাৎ ময়না তদন্ত পরবর্তীতে থানায় লাশ না যেয়ে পুলিশ কিন্তু বলছে পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে। অপরদিকে তাদের পরিবারের লোকজন কিন্তু লাশ নেওয়ার জন্য প্রস্তুত না বা নিতে চাচ্ছে না। তারা কেন লাশ নিতে চাচ্ছে না এই বিষয়টি জানবো। নিহত সুমন শেখ রুম্মানের আরেকজন স্বজন রয়েছে, তার সাথে এই মুহূর্তে তার সাথে রয়েছে। আপনার পরিচয়টা দিয়ে আপনি বলবেন ধোঁয়াশাটা আসলে কোথায় সৃষ্টি হচ্ছে এবং কেন আপনারা আসলে লাশটি নিতে চাচ্ছেন না। রুম্মান আমার ছোট বোন জামাই, আমি লাশ নিতে আসছি, আমি লাশ নেব রামপুরা। তারা আমাকে বলে রামপুরা লাশ নিতে পারবে না, লাশ নিয়ে গেলে ডাইরেক্ট দেশে চলে যেতে হবে। দেশ বলতে আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি চলে যেতে হবে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো ভোলা, আমার বোন জামাই দেশের বাড়ি হলো বিক্রমপুর, সে হলো আমার ছোট বোন জামাই। তাহলে আমি যদি লাশটা নিতে হলে আমার আগে রামপুরা নিতে হবে, তার আত্মীয় স্বজন ওই জায়গায় আসছে, আমরা আসি, আমরা সবাই এক হয়ে ওই জায়গাতে লাশ নিতে হবে। এখন আমি তো চাইলে লাশ এই জায়গা থেকে গ্রামে নিয়ে যেতে পারি না, যেহেতু তারা ভাই আছে, তার বোনেরা আছে, তাদের সাথে আমার পরামর্শ করতে হইব। আমরা আছি, আমার বোন আছে, কোন জায়গায় নিবে লাশ, কি আমাদের দেশে নিতে হয় না তাদের দেশে নিতে হয়, আমরা তো লাশ রামপুরা আগে নিব। কিন্তু লাশ তো আগে থানায় যাবে, তারপরে আপনারা নেবেন। আপনাদেরকে লাশ নেওয়ার জন্য হাসপাতালে কে আসতে বললো এবং আসার পরেই যে বিষয়গুলো হচ্ছে সেটি খুব নির্দিষ্ট করে যদি আমাদেরকে জানান। আমার থানায় গেছি, থানা বলে যাওয়ার পর আমি বলছি ভাই লাশটা আপনার আমার ঘরে আনিয়ে দেন, আমরা যাবো না। আমাদের ভাই থানায় ছিল, আমরা থানা থেকে ভাই নেব, আমরা কেন মর্গে যাব? আমার ঘরে বলো তোমরা মর্গে গেলে তোমার ঘরে লাশ দিয়ে দিবে, আমাদের যাওয়া লাগবে না, তোমরা যে কোনো একজন যাবা মর্গে থেকে লাশ দিব। তো মর্গে আসছি, মর্গে আসার পর আমার চিঙ্গেলা ডাইকটা নিয়ে বলে কি তুমি আসতে লাশটা নিয়ে চলে যাও। তখন আমি বলছি তাহলে তো এই জায়গায় পেঁয়াজ আছে, আমার ভাই যদি সৎ হয় তাহলে আমার ভাই রামপুরে নিয়ে যাবো।
আমার ভাই কি অপরাধ করছে যে আমার ভাই আমি রামপুরা নিতে পারবো না? আপনি বারবার বলছেন রামপুরা, কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে হাতিরঝিল থানায়। আপনার বাসা যদি রামপুরা হয়, হাতিরঝিল থানায় মামলাটা কিভাবে হলো, বা হাতিরঝিল থানা থেকে গ্রেফতারের যে বিষয়টা আপনার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, এই বিষয়টি আপনি আমাকে বলেছিলেন, সেটি একটু আমি জানাতে চাচ্ছি। আমি থাকি হলো পূর্ব রামপুরা হাই স্কুল গল্লি, আমি থাকি হলো রামপুরা ওয়ার্ডে। আমার বোন জামাই ধরছিল হাতিঝিল থানায়। তো আমার বোন জামাই যে চাকরি করে এটা পড়ছিল হাতিঝিল থানার ভিতরে। তা আমরা হলাম বাসিন্দা হলাম রামপুরা থানা। তো সকালবেলা আমার বোন জামাই আনছিল রামপুরা ওয়ার্ডের থেকে। তারা যাকে গ্রেফতার করা হয়েছে রামপুরা থেকে? হ্যাঁ, রামপুরা থানা থেকে গ্রেফতার করা হয়েছে। হওয়ার পরে তার বস গেছে, তার সাথে আরো 4-5 জন সাদা পোশাকে গেছে। যাওয়ার পরে তার বসে বললো কি যে আজকে তো সপ্তাহ বন্ধ, তোমার সাথে রুমন অফিসে আসো, কথা আছে। এই কথা বলার পর রুমন বলছে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি দাঁড়ান আমি আসতেছি। রুমনের শার্টটা পরে প্যান্টটা পরে বাইরে গেছে। তা আমি আবার বললাম যে আপনি ওরা নিয়ে যান কেন? কয় ওর অফিসে কাজ আছে। তো ঠিক আছে যাও গা তুই। পরে ওই চলে গেছে। যাওয়ার পরে 2 ঘন্টা পরে ফোন আসছে যে তোমার বোন জামাই 3,50,000 টাকা মানে চুরি করছে। আচ্ছা, 3,50,000 টাকা চুরি করেছে বলে আপনাকে জানানো হয়েছে, কিন্তু পুলিশের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, পুলিশ আমাদেরকে বলেছে টাকার অঙ্কটি 53 লাখ কিংবা 55 লাখ, অর্থাৎ 50 লাখের ওপরে। তো পুলিশ যে অভিযোগ করছে, পুলিশ আপনাদের কোনো প্রমাণ দেখাতে পেরেছে কিনা টাকা সহ? জি না, সে আমাদেরকে যে সময় বোন জামাই নিছে সে খালি হাতে নিছে। তাকে বলছে আপনি টাকা দেখান। আমার বোন জামাই কোন জায়গায় টাকা চুরি করছে? সে তো বাসা থেকে খালি হাতে, তার হাতে ব্যাগ আসবে কইতে। আপনাদের কি ব্যাগ দেখানো হয়েছে? না, আমাদেরকে কোনো ব্যাগ ট্যাগ কিছু দেখানি হয়নি। না দেখানোর পর আমরা বলছি ঠিক আছে আমার বোন জামাই যে চুরি করছে আমরা তার সাথে কথা বলতে চাই। কয় না, তোমাদের কথা বলা যাবে না। আমাদের সেই থানায় ভিড়তে দেয় না। তো না দেওয়া সত্ত্বেও আমরা চলে গেছি। তার বস বললো কি চলে যান, কোনো সমস্যা হবে না এই জায়গায়। তো ঠিক আছে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে বাসায় চলে গেছি। তার যেতে অফিসের বস আছে, তো ওই জায়গায় আমাদের আর কোনো সমস্যা। আমি যদি আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে আমাকে যেটা বলেছেন, সেটা বিষয়টা এরকম, আপনি আমাকে বলেছিলেন যে আপনার বোন জামাই অর্থাৎ যিনি মারা গেছেন নিহত রোমান, তার সাথে আরো কিছু মানুষকে গ্রেফতার দেখানো হয়েছিল, সেই বিষয়টি যদি একটু প্রশ্ন করতেন। ওর সাথে ওরা আনছে বাসায় একা আনার পরে অফিস থেকে বলে ওর অফিস থেকে আরো 3 জনকে ধরছে। এটা কে বললো আপনাদের? এটা বলছে হলো থানার পুলিশ, যে ওর সাথে আরো 4 জন আছে। আমরা এটা বসবো বিচারে। যে ডিউটি অফিসার ওরা ধরছে সে এখন থানায় নাই, সে ডিউটিতে আছে। পুলিশ বিচারে বসবে এমনটি আপনাদেরকে আমাদেরকে বলছে। তার মানে তখনও মামলা হয়েছে কি? ওগুলো আমাদের মামলা কিছু বলেনি। যে যে জায়গায় কোম্পানির লোক আছে এটা আমরা কোম্পানির লোকের সাথে বসবো, তদন্ত করবে কি হয়েছে। পরে আমাকে বলছে আপনারা চলে যান, আপনারা কাল সকালে আসে। আমি আরেকটু জানবো, এখন আপনারা যখন জানতে পারলেন যে রুমান মারা গেছে, তারপরে যে 3 জনের কথা আপনারা শুনেছিলেন তাদের সাথে আপনারা আমাদের কোনো দেখা হয়নি, তারপরে আমার সাথে দেখাও করা না। মানে আপনারা জানেন না, আপনারা শুনেছেন আরো 3 জনকে গ্রেফতার করছে, তাকে মুখের কথা। এখন যে গ্রেফতার করছে, রুমন মারা গেলে তারা কোথায়? আমাদের দাবি হলো যেহেতু 4 জন গ্রেফতার হয়েছে, যে একজন যেত ওরা 3 জন কোথায় গেছে? তারপরে লাস্টে থানার থেকে অবজেকশন আসছে, এক লোক আসে আমাকে বলে যে যে মামলা ওদের, এই মামলাটা ছোট করার জন্য কিছু টাকা লাগবে। কত টাকা? মামলাটা ছোট করার জন্য? হ্যাঁ, কত টাকা? মামলা ছোট বলতে আপনাকে কি বোঝানো হয়েছে এবং আপনি কি বুঝেছেন সেটা কি? আমি বলছি ভাই কিভাবে মামলাটা ছোট হবে, যে এটা তো আপনার 55 লাখ টাকার মামলা। তা আমি বলছি ভাই 3.5 লাখ টাকার উল্লুক উঠলে এর আবার উনি 55 লাখ টাকা, এটা রহস্যটা কি? আমার যেটা জানতে হবে। যে জায়গায় আমার আসামি আপনি আমার তার সাথে ফেস করান, সে কি হয়েছে আমি আগে জানবো। না তোমার ফেস করান যাবে না, তুমি দিলে দাও, না দিলে সরে যাও। এই কথা বললে সে লোক, আমি বলছি আপনার নামটা, সে নাম বলে না। সে আবার থানায় চলে গেছে। থানার ভিতরে ঢুকার পরে আমি দাঁড়াইছি, আমার আর ভিতরে ঢুকতে দেয় না। পরে আমি এসে পড়ছি, আসার পরে বাসায় ফ্যামিলির সাথে কথা বলছি যে তারা তো যে পরিস্থিতি তারা ভিত্তি দিতেছে না, কি করা যায় না। পরে আবার ফ্যামিলি আসছি, আসার পরে তাকে নাস্তা দিচ্ছি, আমার আম্মার দিয়ে পাঠাইছি, আমাকে ঢুকতে দেয় না, মহিলা লোকদের ঢুকাইছি। ঢুকানোর পরে থানায় ঢুকিয়েছেন, একটু পরিষ্কার করে বলবেন যাতে। মানে থানার যে একটা মেইন গেট থাকে ওইটা ওভার করে ভিতরে গেছে, যে কনস্টেবল থাকে ওই কনস্টেবলের হাতে নাস্তাটা দিছে, যে আমি একটু দেখতে চাই 100 টাকা নেন। 100 টাকা নিছে, তারা দেখায়। তার মানে আপনি পুলিশকে 100 টাকার বিনিময়ে নাস্তাটা পৌঁছে দিয়েছেন? জি। তারপরে সেরা বলছে কি আমাদের রুমন জীবিত আছে। পরে আমাদের বললাম তাহলে ভাই কি করা যায়? বলছে যে এটারে কোর্টে পাঠানো হবে, আপনার কোর্টে চলে যান, কোর্টে যা উকিল ধরে। তখন আনুমানিক সময়টা যদি বলতেন। তখনকার 10:30 কি 11টা আজকে সকালের ঘটনা। তারপরে ঠিক আছে চলে গেছি, আমি আমার আম্মার রেজিস্টার দিয়ে চলে গেছি। যাওয়ার ক্ষেত্রে আমি অফিসে চলে গেছি, আমার বাসা পাঠাইছি। দুপুর 12:30 বাজে শুনি কি তাকে চালান করবো, কোর্টে পাঠাবে। তো আমি আমার বোনেরে বলছি তুমি চলে যাও, আমি আসতেছি। তো আমার বোনে আগে গেছে,
যাওয়ার পরে ওই কোর্টে নাকি বলে একটা রিপোর্ট গেছে যে রুমন আত্মহত্যা করে মারা গেছে থানার ভিতরে। তো তারা আত্মহত্যা করছে রাত 3টা বাজে, তাহলে তারা সকালে আমাদের থেকে নাস্তা নিছে, টাকা নিছে, রুমন বাচ্চা আছে, আমাকে কোর্টে পাঠাইতেছে, আমাকে ঢাকা মেডিকেলে পাঠা, তারপরে ফরাজিতে পাড়া, মানে সব জায়গায় ঘুরাইতেছে। সত্য কথা তারা বলে না। যেমনটি আমরা শুনছিলাম, নিহত যিনি সুমন শেখ ওরফে রুমন, তার যিনি স্বজন রয়েছেন তিনি যেমনটি আমাদেরকে জানালেন, সুমনকে গত শুক্রবার রাত্রে রাজধানীর পূর্ব রামপুরা এলাকা থেকে গ্রেফতার দেখানো হয় এবং তারপর তাকে কিন্তু হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। পরবর্তীতে আজকে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু নিহত রুমানের সাথে দেখা করতে যাওয়া হয় এবং তার খাবার নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু তার খাবারটি সেখানে পৌঁছে দেওয়া হয়। আমরা পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, পুলিশ আমাদের যে সিসিটিভি ফুটেজটি দেখেছে সেখানে আমরা দেখতে পাই নিহত সুমন আনুমানিক শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে তিনি কিন্তু যে হাজত আছে সেই হাজতে সেখানে কিন্তু তার উপস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাত 3:30টার দিকে। এবং পুলিশে জানিয়েছে শুক্রবার রাত 3:30টার সময় সুমন আত্মহত্যা করেছে। নিজের প্যান্ট গলায় জড়িয়ে প্যান্টের সাথে তিনি ফাঁসি লাগিয়ে আসলে আত্মহত্যা করেছেন। অর্থাৎ 3:30টার সময় যে ব্যক্তি মারা গেলেন সেই ব্যক্তির জন্য নাস্তা নিয়ে যাওয়া হয়েছে সকাল 10:30টার সময়। আরো কিছু তথ্য শুনবো, আরো কিছু তথ্য জানবো আমরা। এখানে যারা উপস্থিত আছেন নিহত সুমনের যারা স্বজন আছে তাদের কাছ থেকে আরো কিছু কথা শুনবো, তাদের অভিযোগ শুনবো এবং আমরা আসলে পূর্বেই যেটা আমরা জানিয়েছিলাম, আসলে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সংকটটি একটি ধোঁয়াশাতে রূপান্তরিত হয়েছে। এখন আমি আবার একটু কথা বলতে চাবো তার স্বজন, উনি সম্ভবত রুমনের, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। জি, আপনার পরিচয়? আমি আমার ছোট ননদ। আপনার ছোট ননদ, আপনি কতদূর জানেন বা কি শুনেছেন বা আপনাদের অভিযোগ কি, আপনারা আসলে কি বলতে চাচ্ছেন? কারণ বিষয়টি তো এখন সংকটটা আসলে ধোঁয়াশাতে পরিণত হয়েছে। আপনারা জানেন আপনাদেরকে লাশ বুঝে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা এখন লাশ নিতে রাজি না। আপনি একটু বলুন আপনারা কেন লাশ নিতে চাচ্ছেন, আসলে সংকটটা কোথায়? সত্যি কথা বলতে কি, আমি অসুস্থ ছিলাম, বাসায় ছিলাম, কালকে ধরে আনছে। আমি থানায় অনেকবার আসছি, কথা বলতে পারি নাই। জিজ্ঞেস করছি রুমান ভাইকে, একবার বলছে তারা আবার অফিসে নিয়ে গেছে, অফিসে নিয়ে অনেক অত্যাচার করছে, অফিসে নিয়েও অনেক মারধর করছে। কথা বলতে চাইছি কোনো জায়গা থেকে, কথা বলতে আপনাদের মারধর করা হয়েছে? মারধর করছে, তাকে নিয়েও অনেকক্ষণ মারধর করছে, থানায় অনেক মারধর করছে, অফিসে যে কোম্পানিতে চাকরি করে সেখানে নিয়েও তাকে অনেক মারধর করা হয়েছে। জিজ্ঞেস করছি। আমি যদি ভাবির কাছে একটু জানতে চাই, ভাবি কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে যতদূর জানিয়েছিলেন যে ওনাকেও মারধর করা হয়েছে বা আজকেও থানার পরে যে শুনছি যখন মারা গেছে, ধাক্কায় থানার ভিতরে ঢুকতে গেছে, আমাদের পুলিশ দিয়া, মেয়ে পুলিশ দিয়া অনেকবার চুলের মুটকি ধরে টাইনা অনেকবার বাইর করা হয়েছে, ধাক্কায় বাইর করা হয়েছে। আমাকে কোনো কথাই শুনতে চায় নাই, বলছে মেডিকেলে যাইতে, লাশ মেডিকেল থেকে নিতে। তারপর আমি বলছি যে থানা মেডিকেল থেকে কেন লাশ নেব, আমরা তো থানায় দেখে গেছি, অসুস্থ মানুষ দেখে গেছি সে কীভাবে মারা যায়। আপনারা লাশ আনেন, মানুষ আনেন, আমাদের এই থানা থেকেই বুঝাই দেন, আমরা থানা থেকে বুঝতে চাই। সেটা বলতে, আপনি বলছেন আপনারা থানা থেকে লাশ বুঝে নিতে, মারা যাক আর জীবিত থাকুক আমাদের তো থানা থেকে বুঝাই দিবে। কিন্তু ততক্ষণে আপনাদেরকে বলা হয়েছে লাশ বলা হয়েছে নাকি বলা হয়েছে যে আসামিকে কোর্টে পাঠানো? 4টার পরে তো লাশই বলা হয়েছে,